নাম লেখা আছে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে এখন বেশ অনেকটাই বাজে, দুপুর প্রায় 2টো মতো বেজে গেছে। তো রওনার দ্বীপ অ্যাজ ইউজুয়াল অফিসের স্কুল, আমি এখন বাড়িতে আছি। তো এটা হচ্ছে গিয়ে রনের কালকে আছে স্কুলে একটা ওর ফেয়ারি টেল ডে আর কি, মানে যে কোনো রূপকথার ক্যারেক্টার সেজে যেতে হবে, রূপকথার গল্পের ক্যারেক্টার সেজে যেতে হবে। ছেলেদেরকে ছেলেদের ক্যারেক্টার সেজে যেতে হবে, মেয়েদেরকে মেয়েদের। তো সেই জন্য আজকে আমি এখন জাস্ট ফ্রেশ হয়ে আসবো, এসে আর ওই কয়েকটা জিনিস বানাতে বসবো। আর বাকি দ্বীপ যখন আসবে অফিস থেকে, তারপরে গিয়ে ওর যেটা আর কি ও সাজবে, ও একটা গল্প বলেছে আমাদের, যে একটা গল্পের বই এনেছিল, সেই গল্পের বইয়ের যা ক্যারেক্টার সেইটা সাজতে চায়। তো সেজন্য ওটাই সাজাতে হবে বলে, তো দ্বীপ আসলে তারপরে গিয়ে একসঙ্গে মিলে বসে করব। ওকেও তো একটু থাকতে হবে, দেখতে হবে, নাহলে আমরা পেরেন্টসরা করে দিলে তো কেমন আর কি। তো যাই হোক, এই যে আর সেদিন যে মেলায় গিয়ে খুব মন খারাপ হয়েছিল, কিচ্ছু পাইনি, কিন্তু যার জন্য আর কি এতগুলো দান খেলেছি। আর একটা এরকম হয় না যে মানে খুব ইজি জিনিস মনে হচ্ছে দেখে, যে এ কি এটা পারবো না, এরকম আবার হয় নাকি। আর ছোটোবেলা থেকে ভালোই খেলাধুলা করেছি, তো একটা সামান্য জাস্ট বোতল শোয়ানো আছে, সেটা ছিপ দিয়ে যদি বোতলটাকে দাঁড় করানো যায়, সেরকম একটা গেম ছিল। তারপর বল দিয়ে ছক্কা সাজানো আছে, ছক্কাগুলোকে ছুঁড়ে, মানে ছক্কার মধ্যে বল ছুঁড়ে, আর 3টে ছক্কাই পুরো একটা চৌকো মতো ডায়াস ছিল, তার থেকে ফেলতে হবে। এইগুলো না পারবো এরকম মনে হচ্ছিল, সেই আর কি, সেই জেদে খেলছিলাম। তো যাই হোক, পারিনি কোনোটাই। যেটা পেরেছে ও রনই পেরেছে। এই যে ওর নিজের গিফট ও নিজেই নিয়ে চলে এসেছে একটা এরকম। আমি বললাম আপনাদের কালকের ব্লগটায় যে ও নিজেই এরকম একটা বড়শি দিয়ে মাছ গেঁথে আর এই সফট টয়েসটা পেয়েছে। বেশ কিউট দেখতে, খুব মিষ্টি। কি যে এটা জানি না বাবু, ও পিকাবু লেখা আছে, কি জানি এটা। তো যাই হোক, ও এতেই খুব খুশি, কারণ ও বলছে যে আমার বড় নিয়ে কি হবে। তো খুশি হলেই হলো। যাকে চলুন এবার ওর জিনিসগুলো বানাতে বসবো, তার আগে একটু ফ্রেশ হয়ে আসি। ও যেই কালকে রূপকথার ক্যারেক্টারটা সাজবে, তাতে আছে হচ্ছে গিয়ে যেই বাচ্চা ছেলেটির ক্যারেক্টার। তো সেই বাচ্চা ছেলেটি হচ্ছে গিয়ে একটা ফার্মার বয়। তো সেই ফার্মার বয়ের একটা মানে লাঠির মতো ছিল, সেই লাঠিটা হচ্ছে গিয়ে একটা ওই পাতা ফলে ভর্তি একটা ডাল। তো সেই ডালটার মধ্যে যেই ফলগুলো থাকবে সেটা হচ্ছে গিয়ে বিন বলে, তো বিন স্টক আর কি নাম। তো সেজন্য আমি এখন আটা মেখে এরকম বিন স্টকগুলো দেখলাম আর কি, নেটে ঘেটে ফটোগুলোতে, যে কীরকম ওই বিন স্টকটা। তো বিন স্টকটা দেখলাম যে এরকম একটা ডালের মতো করেছে, ডালে পাতা টাতা কেটে আর লাগিয়ে দিয়েছে। তো পাতাগুলো আমরা মোটামুটি ডলারটি থেকে কিনেই নিয়ে চলে এসেছিলাম। আর যেগুলো হচ্ছে গিয়ে এই ফলগুলো করব, তো সেই ফলগুলো এইরকম শেপের দেখছিলাম বেশিরভাগ। তো এই ফলগুলো হচ্ছে গিয়ে একটা বটুয়ার মধ্যে থাকবে। তো আমরা অনেক খুঁজেছি জানেন তো বটুয়া, কিন্তু বটুয়া মোটেও এই সময় মানে এই সিজনে কোথাও ওয়ালমার্ট বা কোনো দোকানে পাইনি। তো সেই জন্য দীপ একটা আইডিয়া ভেবেছে যে বটুয়া কিভাবে করবে, আর না তো হয়তো কোনো পুরনো কাপড় কেটে বটুয়া সেলাই করে করতে হতো। তো যাই হোক, এখন এই আমার আটা মেখে বিন স্টকগুলোর এই বিনগুলো করা হয়ে গেল। এবার হচ্ছে এইটাকে একটু কালার করে দিতে হবে, ওই ধরনেরই ছবিতে দেখেছি। আর এখন সন্ধে হয়ে গেছে। এমনিতেও আজকে হচ্ছে গিয়ে দিনটা ছিল যেদিন 14 প্রদীপ জ্বালায়। তো তার আগে আমি একটুখানি ওদের দুজনের জন্য স্ন্যাক্স বানিয়ে রাখছি। এই চিকেনগুলো কিনেছিলাম হচ্ছে কস্কো থেকে বেশ কিছু দিন আগে। তো যথারীতি চিকেন দিয়ে স্যালাড খাবো বলেছিল, কিন্তু অনেক
অনেকটা করে থাকে। তো কস্কোয় আপনারা জানেনই, কস্কোতে অনেকটা করে কিনতে পাওয়া যায় যে কোনো জিনিস। তো শেষমেশ এই 2টি প্যাকেট বেঁচেছিল, তো সেই 2টো প্যাকেট আর তাকে দেওয়া যাচ্ছিল না স্যালাডে। তো আমি ভাবলাম কি করি, মাঝে মাঝে এরকমও করতে হয় আর কি, যে শখে কিনে ফেলে, তারপরে সেগুলোকে নিয়ে আর কিভাবে অন্য কিছু করা যায় নতুন সেরকম ভাবো। তো এখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, তার মধ্যে একটু মেয়োনিজ দিলাম, চিজ দিলাম, একটু ময়দার গুঁড়ো দিলাম, ডিম দিলাম একটা ফেটিয়ে, ধনেপাতা দিচ্ছি, আর গোলমরিচ, নুন, আর দিচ্ছি একটুখানি সেদ্ধ করা আলু এবং চিলি ফ্লেক্স অল্প মতো দিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাচ্চাদের এরকম আবদারগুলো রাখতে গিয়ে বাবা মায়েদের অনেক সময় অনেক রকম সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। কি মুশকিল হয় বলুন তো, এরকম অনেকটা কোনো জিনিস কিনে নিয়ে কতবার হয়েছে পুরো প্যাকেট ভর্তি শুধু নষ্ট হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, নিয়ে ফেলে দিতে হয়েছে। না দীপ খেয়েছে, না আমি খেয়েছি, আর রন তো ওই একদিনই যা নিয়ে গিয়েছে তারপরে আর খায়নি। যাক, এবার এগুলোকে এরকম মন্ড করে পাকিয়ে নিচ্ছি। তারপরে এই প্যানটাতে অল্প মতো সাদা তেল দিয়েছি আর পুরো সতে করে নেব, ওই সতে ফ্রাই টাইপের হবে। আমার হয়ে গেছে এদিকে ভাজা। একটু এখানে সস দিচ্ছি, ওই যেই প্লেটগুলো কিনে এনেছিলাম বাড়ি থেকে, বেশ সুবিধে হচ্ছে, একটা প্লেটেই 2 রকমের কাজ হয়ে যাচ্ছে। এখানটায় সস দিয়ে দিচ্ছি, আর বাকিটাতে অন্য কোনো জিনিস থাকলে সেগুলো দিয়ে নেওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আরও 2টো জিনিস দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি, একটুখানি রসুন গুঁড়ো আর একটুখানি আদার গুঁড়ো। যাই হোক, এদিকের কাজ হয়ে গেল। এবার যাই ঠাকুরের সামনে ওই 14 প্রদীপটা জ্বালিয়ে রেখে দিয়ে আসি। এই কালী পুজোর সময়টাতে 14 প্রদীপ জ্বালা, মোমবাতি জ্বালা কালী পুজোর দিনে ভীষণই আর কি উৎসব বলুন, কি প্রিয় জিনিসগুলোর মধ্যে একটা। কারণ যখন ছোট ছিলাম, মানে ছোট থেকেই একদম এই কালী পুজোর সময় মোমবাতি জ্বালানো বাবার সঙ্গে, সেই বাবা একটি সাদা ধপধপে পাঞ্জাবি পরতো, আর তার সঙ্গে বাবার সঙ্গে চলে যেতাম ছাদ থেকে শুরু করে বাড়ির প্রাচীর টাচীর সমস্ত জায়গায় মোমবাতি জ্বেলে দিয়ে আসতাম। আর আরও যখন অনেকটা ছোট, তখন আবার মামার বাড়ি চলে যেতাম প্রতি বছর কালী পুজোর সময়। আর মামার বাড়িতে আমার ওই যেই ছোট 2টো মামা ছিল না, যারা আর কি আমার মামার বাড়ি যাওয়ার ব্লগ দেখেছেন, যে এবারে যখন ইন্ডিয়া গিয়েছিলাম, তো ওদের সঙ্গে খুব বাজি পোড়াতাম ওই পুকুর পাড়গুলোতে। তখন আর ওইরকম পুকুর পাড়ে তো না, ওই যেটুকু আর কি যা বাড়ির ঘর দোর বারান্দা ছিল, সেইখানের মধ্যে দুয়ারে মাটির, তখন মামার বাড়ির সেই দুয়ারের মধ্যে মোমবাতি জ্বালাতাম। তো মোমবাতি জ্বালিয়ে আবার পরদিন সকালে সেই গলা মোমবাতিগুলো সেগুলোও তুলতাম, চেঁচে তুলে, যেগুলো আর কি মাটি লাগতো না সেগুলো ওই গলিয়ে পেঁপের ডালের মধ্যে সুতো ঢুকিয়ে আর ওই গলা মোমবাতি দিয়ে আবার একটা বেশ মোটামুটি বড় বা মাঝারি সাইজের মোমবাতি তৈরি করতাম। তো এরকম অনেক ছোটোখাটো মজার ভালো লাগার ঘটনা ছিল। তো যাই হোক, 14 প্রদীপটা তো আমার জ্বালা হয়ে গেছে, আর এখন দীপ এখানে রনের ওই কালকের ড্রেসটা করতে বসেছে আর প্রপসগুলো তৈরি করতে বসেছে। আর 14 প্রদীপটা জ্বালা নিয়ে আরেকটা যেটা কথা বলবো ভাবছিলাম, যে এমনিতে বলে যে জমের দিক হচ্ছে দক্ষিণ দিক, মানে জমের দুয়ার দক্ষিণ দিক এরকম বলে। তো 14 প্রদীপটা দেওয়ার নিয়মও আর কি আমি শুনছিলাম বাস্তু মতে, যে দক্ষিণ দিকে 14 প্রদীপ বসাতে হয়, কারণ ওই দিনে আর কি যে আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন, তারা নাকি ওই দক্ষিণ দিক দিয়েই আসেন এবং তারা নাকি ওই 14 প্রদীপের আলো পান। তো যাই হোক, আমার দক্ষিণ দিকটা, এটা তো অ্যাপার্টমেন্টে আমার দক্ষিণ দিকে একটি ওয়াশার ড্রায়ার বসানো আছে, তো আমার আর সেই দিকে বসানো হয়নি, আমি ঠাকুরের সামনেই রাখলাম। ঠাকুর সব জানে, সব বোঝে। তো যাই হোক, এখন এখানে দীপ রনের ড্রেসটা তৈরি করতে বসেছে, আর রনকেও একটুখানি রেখেছি যে দেখ কিভাবে তৈরি করা হচ্ছে, তুই যদি পারিস তো তুইও কিছু আইডিয়া দে, বা তুইও একটুখানি হাত লাগিয়ে কর, কারণ না হলে ক্লাসে তো এটা তো তোর কাজ, আমরা করে দিলে আমরা তো সবই করে দিতে পারবো, তো তুমি তো কিছু শেখা হবে না, সেই জন্যই ওকে এখানে দাঁড় করিয়ে রাখা। যথারীতি কাল রাতে আমাদের সমস্ত কিছু তৈরি করে আর শুয়ে পড়েছিলাম। আর আজ আবার হচ্ছে গিয়ে বেশ একটা মহা উৎসবেরই দিন।
আজকে হচ্ছে গিয়ে কালী পুজো। আর সকাল সকাল রনকে এখন তৈরি করব, আর তার আগে ওর টিফিনটা প্যাক করে রেখে দিলাম। এটা ওর লাঞ্চ বক্সে আজকে একটু রুটি আর পরোটাকে ছোট ছোট করে কেটে দিলাম, আর আলু ভাজা আর মিষ্টি, এই জিনিসটা দিলে ও খেয়ে নেয়। মোটামুটি কোনো তরকারি যদি লাগানোর মতো থাকে ঝোল ঝোল, সেই তরকারি দিলে আবার আমারই মনে হয় চিন্তা থাকে যে তরকারির ঝোলটা পড়ে যাবে, সেভাবে খেতে চায় না হাত দিয়ে। ওই শুকনো শুকনো আলু ভাজা থাকলে সেগুলো ভালো করে দেখেছি খেয়ে নেয়। যাক, এবার এখানে ওকে একটু রেডি করে নিচ্ছি। এমনি যে যা বুঝেছিলাম যে জামা কাপড়গুলো একটু ছেঁড়া ফাটা হলে ভালো হয়, তো ছেঁড়া ফাটা জামা কাপড় সেভাবে পাইনি বলে ওই প্যান্টগুলোর মধ্যে যে স্টিকি নোটগুলো হয় সেই স্টিকি নোটগুলো আটকিয়ে দিয়েছি, আর মুখে একটুখানি ওই কন্ট্যুর কালার দিয়ে শেড করে দিচ্ছি। আর বাকি তো সব কিছু প্রপস করাই হয়ে গিয়েছিল। ঘুমটা বাবুর একদম এখনও কাটেনি, যা দেখে মনে হচ্ছে আজকে। কালকে আসলে সমস্ত কিছু করে র্যাপ আপ করে শুতে শুতে বেশ অনেকটা বেজে গিয়েছিল। কিন্তু স্কুল যেতেও খুব ভালোবাসে, তাতে যতই ঘুম থাক ঘুম চোখে উঠেও পড়ে আর বাসে চেপে চলেও যায়। শেষমেশ লুকটা এরকম হয়েছে, গাড়ি থেকেই আমায় আপাতত দেখাতে হচ্ছে। ফটোটা যেটা শেয়ার করেছি সেটাতে এরকম পুরোটা দেখা যাবে। এই যে এইটা হচ্ছে কি ওর বিনসগুলোর লাঠি, মানে যেই স্টোরিটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে জ্যাক একটি ছেলে, আর হ্যাঁ জ্যাক অ্যান্ড দ্য বিনস্টকের এইটা হচ্ছে গিয়ে বিনস্টক। আর ওর পকেটে আছে হচ্ছে গিয়ে সেই আটা মেখে যেগুলো বানাচ্ছিলাম আমি, সেইগুলোকে যেগুলো রং করে সুইপ্ত যেরকম করলো সেইটা। এই ধরনের যখন কোনো রকম স্কুলের কোনো প্রোগ্রাম থাকে সেগুলোর দিনে দেখেছি যেতে আরও বেশি পছন্দ করে। আর বাসে যেতেও তো খুব ভালোবাসে, বাস ছাড়া অন্য কিছুতে যেতেই চায় না। যতবার বলি হ্যাঁ চক গাড়ি করে ছেড়ে দিয়ে আসবো, একটু যদি দেরি হয়ে যায় কিছুতেই যেতে চায় না, জানেন তো। কারণ বাসে নাকি বন্ধুদের সঙ্গে অনেক গল্প করতে করতে যেতে পারে, ওই জন্য। তো যাই হোক, আজকে অনেক কষ্টে রাজি করিয়েছি যে দেখ তোর ওই বিন স্টকটা নিয়ে বাসে উঠতে তোর অসুবিধা হবে, চল গাড়ি করেই ছেড়ে দিয়ে আসবো, তাহলে কোনো অসুবিধা হবে না। আর ভয় দেখিয়েছি যে ওইটা নাহলে খারাপ হয়ে যাবে স্কুলের প্রোগ্রামের আগেই। এই যে স্কুলে পৌঁছে গিয়েছি, ওর হাতের মধ্যে যে গাছের ডালের মতোটা রয়েছে ওইটা আসলে ওই যেগুলো দিয়ে সুইমিং পুলে এক ধরনের প্রপস ইউজ করে আর কি, ওই সুইমিং পুলের ওই হালকা হালকা ভেসে থাকার জন্য যেই প্রপসগুলো পাওয়া যায় সেইগুলোকে কেটে, সেটা নষ্টই মতো হয়ে গিয়েছিল, তো সেগুলোকে ডিপ কেটে আর তার মধ্যে পাতা টাতা এগুলো সব প্লাস্টিকের আর্টিফিশিয়াল আর কিছু ওই রকম লতা পাতা জাতীয় পেপারস কিনে এনেছিল ডলারটি থেকে, সেইগুলো দিয়ে আর ওই পাতাগুলো লাগিয়ে দিয়ে আর ওই ডালটা বানানো হয়েছে। এখন শুধু আমাদের চিন্তার বিষয় হচ্ছে ওটা একদম বাড়ি পৌঁছানো পর্যন্ত আস্ত থাকবে কিনা। আস্ত থাকতে অ্যাটলিস্ট ও যতক্ষণ না প্রোগ্রামটা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ওটা ঠিক থাকলেই হলো আর কি। যাকে এখন বাড়ি ফিরে গিয়েছি, আর কিছুক্ষণের জন্য এখন বাড়িটা শান্ত থাকবে। ঝড় যে স্কুলে, আর এবার ভাবছি একটু আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। এমনিতে কালী পুজো আজকে, ভালো দিনে ভাবলাম একটু চেঞ্জও করি। সাধারণত পুজো আছে বলে সেরকমভাবে চেঞ্জ করি না, কিন্তু আসলে এই চাদরগুলো দেশ থেকে এবারে নতুন কিনে এনেছি তো ওই জন্য খুব পেতে ফেলতে ইচ্ছে করছে। দেখুন এই সাদার মধ্যে গোলাপি প্রিন্টের চাদরগুলো, এগুলো সেদিন গড়িয়াহাট থেকে কিনেছিলাম। খুঁজছিলাম একটু সাদার মধ্যে হলুদ অথবা কমলা কমলা, কিন্তু যাই হোক সেগুলো পাইনি বলে গোলাপিটাই নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে, আর আজকে খুব স্পেশাল কিছু নয়, একটু খিচুড়ি রান্না করব। খিচুড়িটা এদিকে আমার চাপানো হয়ে গেছে। চাল ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ডালটাকে একটু শুকনো খোলায় নেড়ে আর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সবজির মধ্যে দিয়েছি হচ্ছে একটু ফুলকপি, একটু বাঁধাকপি, একটু মটরশুঁটি, গাজর, বিনস আর আলু। তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে, নিয়ে সব সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে চাল ডাল ভেজানো দিয়ে সেটাও একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে আর সিটি খাইয়ে নিয়েছিলাম। আর একদম শেষে ওপর থেকে ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটা ওপর থেকে
ঢেলে দিয়েছিলাম। দিয়েছি অল্প চিনি আর 2টো মতো সিটি, আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম আর কি। আর এবার আমি একটু এদিকটায় পুজো করে নেব ঠাকুরের ফুল আর মিষ্টি দিয়ে, তার জন্য রেডি হয়ে গিয়েছি। আর এখন শীতকাল বলে জানেন তো বেশ মাঝে মাঝেই মেঘলা হয়ে যাচ্ছে ওয়েদার, আর তার জন্যই ওই যে কটা বাজি কিনে নিয়ে এসেছিলাম কালী পুজোর দিন হলেই তো আগে ছোটোবেলাতে উঠোন ভর্তি করে আর সমস্ত বাজি রোদে দেওয়া হতো। আর এখানে তো রোদটা ঠিক করে পাচ্ছি না, এমনিতেও আমার যে ব্যালকনিটা সেই ব্যালকনিটাতে জানেন তো সকালবেলায় তেরচা করে একটু সামান্য রোদ পড়ে, সে আবার উঠতেই সেই রোদ চলে যায়। এখন তো ছোট দিনের বেলা, ওই জন্য যেন রোদটাকে আর চোখে দেখতে পাই না। তবে যখন টেক্সাসে ছিলাম ওই অ্যাপার্টমেন্টটাতে কিন্তু বেশ মোটামুটি অনেকক্ষণ বেলা অবধি রোদটা পেতাম। যাক, কি আর করা যাবে, এখন তো বাজিগুলোতে রোদ খাওয়ানো গেল না। আর দীপ অনেকক্ষণ ধরেই বলছে যে একটু যদি রোদে দিতে তাহলে ভালো হতো। আমি ওকে বললাম যে হ্যাঁ গো, জানিই তো না যে এইখানে বাজি কোথায় পোড়ানো যাবে। অ্যাপার্টমেন্টগুলোর যে গ্রুপগুলো থাকে সেই গ্রুপগুলোতে অনেকবারই জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু কেউ কোথাও কোনো রিপ্লাইই নেই। যাই হোক, ওদিকে আমার পুজো করা হয়ে গেছে। আর এবার একটু গরম এই আলুগুলো কেটেছিলাম আলু খাবো বলে, সেই জন্য ভাবলাম যে একেবারে খেতে বসার আগে এই কটা ভেজে নেব। আর পাঁপড় ভেজেছি, সাবুর পাঁপড়গুলো জানেন তো সেদিন ইন্ডিয়া বাজারে গিয়ে দেখতে পেয়েছিলাম। আসলে সাবুর পাঁপড় আগে কোনোদিনই আমি দেখিনি, হয়তো বিক্রি হয়েছে বা হয়, কিন্তু আমার চোখে পড়েনি। তো দেখতে পেয়েই অনেক দিন ধরেই ভেবেছিলাম এবারে যখন দেশে গিয়েছিলাম যে সাবুর পাঁপড় কিনে আনবো, কিন্তু সামহাও ভুলে গিয়েছি আনতে। তাই জন্য যাক, সেদিন পেয়েই আর কিনে নিয়েছিলাম। ছোটোবেলাতে বাবা বাড়িতে সে তখন চিংড়ি মাছের পাঁপড় পাওয়া যেত, মানে তখন সবে প্রথম শুনলাম যে চিংড়ি মাছেরও পাঁপড় কিনতে পাওয়া যাচ্ছে, আর বাবা আনতো বাড়িতে। কী যে চমৎকার খেতে লাগতো, যে চিংড়ি মাছের পাঁপড় বাপু এখানে কোথাও বিক্রি হতে দেখিনি। তো বাড়ি থেকে আনলে ভালো হতো। যাকে এখন আজকে যা পাঁপড় আছে সমস্তই ভেজে নিয়েছি, ওই ছোট্ট গ্রিং পাঁপড়গুলো ওগুলো আমার ঘুঘু পাখির জন্য। আমরা এখন দুজন আছি, খেতে বসে গিয়েছি। রন আবার স্কুল থেকে ফিরলে ওকে খাওয়াতে বসবো, তিনি আবার খিচুড়ি খুব একটা পছন্দ করেন। এই যে রন এসে পৌঁছলো, দেখি বাবা তোর এই বিন স্টকটা ঠিক আছে নাকি দেখি। এইটা কি করেছে বল? ও মা, কি সুন্দর বানিয়েছো তুমি হ্যাটটা। আমি তো ভাবছিলাম তোমার বিন স্টক থেকে সবকটা বিনস বুঝি ফ্রেন্ডসরা খুলে নেবে। আর এইটা দেখি বটুয়াটা ঠিক আছে নাকি? হ্যাঁ, বটুয়াটাও ঠিক আছে। ও বাবা, বটুয়াটা কি দড়ি দিয়ে বাঁধা হয়েছিল তো, এই দেখুন সুতলি দড়ি। দেখি তুই এটা কি করে আনে, দেখুন লাঞ্চ বক্সটাকে কিভাবে বেঁধে আনে ব্যাগের ওইখানে সঙ্গে একটা ক্লিপ করে। ব্যাগে ঢুকিয়ে দিবি, ব্যাগে তো কিছুই থাকে না। ও, এখানে বুঝি তোর সবকটা ফ্রেন্ডের নাম লেখা আছে? নো, তাহলে I forgot some. ও আচ্ছা, চলো, দারুণ ক্রাউনটা তোমার। এত কি এনেছিস? যাই হোক, খুব উত্তেজিত হয়ে সে স্কুল থেকে ফিরেছে, অনেক কিছু করিয়েছে আজকে। আর সকলের প্রথম যে প্রশ্নটা ছিল যে কি বললেন ম্যাম স্কুলে, কেমন হয়েছে তোমার সাজ? বললেন যে খুব ভালো হয়েছে, গুড বলেছে সবাই। আর সবাই জিজ্ঞেস করেছিল যে কিভাবে ওইটা তৈরি করেছি। যাই হোক, ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে টাইয়ে, আর আজকে যেহেতু দিওয়ালি সেই জন্য এবার একটুখানি এই প্রদীপ সব কিছু জ্বালাতে বসছি। আর অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম জানেন তো, এই শাড়িটা দিওয়ালি বলুন কি কালী পুজোর সময়তে একটু চকচকে শাড়ি পরলে বেশ ভালোই লাগে, মানে মেনেও যায় আর কি। তো ভেবে রেখেছিলাম যে একটু এই ধরনের শাড়িটা পরবো। এটা জানেন তো বিয়ের সময়তে দীপ্তের বাড়ি থেকে আমায় দিয়েছিল, সেই সময়কার শাড়ি। আজ এতদিনেও পরা হয়নি, প্রায় 9 বছর হতে চললো। 9 বছর ধরে শাড়িটার ব্লাউজ কাটিয়ে সমস্ত কিছু করে আর শুধু পরে রয়েছিল। যাক, আজকে একটা সুযোগ পেয়েছি। আসলে আজকে আরও এই শাড়িটা পরার কারণ হচ্ছে শাড়িটার সঙ্গে রনকে আজকে যে পাঞ্জাবিটা পরিয়েছি, শাড়ির আঁচলটার সঙ্গে ওর পাঞ্জাবিটা অনেকখানি ম্যাচ করে, সেজন্য ওই দুজনে মা আর ছেলেতে ম্যাচিং হবে বলে পরলাম।
আর এই সেই বন্ধুর বাড়িতে, সাউথ ইন্ডিয়ান বন্ধুর বাড়ি থেকে যে প্রদীপটা সেদিন গিফট করেছিল, সেই প্রদীপটা আজকে জ্বালাবো। তার মধ্যে কয়েকটা মোমবাতি দিয়ে দিয়েছি, যেগুলো এইখানে ক্যান্ডেল ল্যাম্প কিনতে পাওয়া যায় আর কি। আর এই প্রদীপগুলো মাটির মতো, এগুলো কিনে এনেছিলাম, এগুলো ওই ক্যান্ডেল প্রদীপ আর কি। এগুলো কিনে এনেছিলাম সেদিন পাটেল ব্রাদার্স থেকে। এত সুন্দর সুন্দর এগুলো এখন কিনতে পাওয়া যায়, নানান ধরনের ডিজাইনের আসে। কোনোটাতে এরকম মোমবাতি দেওয়া থাকে, আবার কোনোটা হয়তো শুধু মাটির প্রদীপ, তাতে নানা ধরনের কাজ করা। অনেক রকমই তো বেরিয়েছে, সে তো এখন আপনারা সকলেই জানেন। তবে প্রতি বছর জানেন তো একটুখানি করে রঙ্গোলি হলেও আমি করি, এই থালার মধ্যেই করে, আর তার মধ্যে প্রদীপগুলো এরকম জ্বালিয়ে বসিয়ে দিই। কিন্তু আজকে আর একদম সময় নেই, ওই কোথায় বাজি পোড়াবো আর সাজতে গুজতে অনেকটা সময় কেটে গেছে, আর অনেক বেজেও গেছে। এবার একটু প্রদীপ মোমবাতি ঠাকুরের কাছে সব কিছু জ্বালিয়ে আর বাইরে গিয়ে খুঁজতে হবে এখন কোথায় বাজিগুলো পোড়াবো। যাকে আমাদের এই দিকটা সাজগোজ করা হয়ে গেছে। যতই প্রদীপ আর টুনি আর আজকালকার যত লাইট বেরিয়েছে এত সুন্দর সুন্দর, সবই ভীষণ সুন্দর, কিন্তু সেই ছোটোবেলার তাজমহলের ব্রাউন পেপারের প্যাকেটে কিনতে পাওয়া সাদা সাদা মোমবাতিগুলোর কাছে যেন খুব সুন্দর, কিন্তু যেন মনে হয় কোথাও একটা অভাব বোধ করছি। আর এবছর ধানতেরাসের দিন একটা সিলভারের কয়েন কিনেছিলাম, এই একটা ইন্ডিয়ান গ্রসারি থেকেই এখানকার। দেখেছেন ঘুঘু পাখি কেমন ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্টে ওকে উঠিয়ে নিয়ে বাজি পোড়াতে এসেছিলাম। যাই হোক, তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। যদিও সমস্ত কিছুই কেটে গেছে দিওয়ালি বা কালী পুজো, তাও আবার যদি কখনো কেউ দিওয়ালির আগেই এই ব্লগটা দেখেন, হ্যাপি দিওয়ালি, শুভ কালী পুজো। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।